ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের টোপো শিট থেকে বেশ কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তোমরা যারা এসএলএসটি জিওগ্রাফির ইন্টারভিউ দিতে চলেছো, এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য। তোমাদের দেখবে এসএলএসটির ইন্টারভিউতে টোপো শিট থেকে প্রশ্ন ধরবে। টোপো শিট হচ্ছে জিওগ্রাফির এমন একটা চ্যাপ্টার বা এমন একটা বিষয় যেটা আমাদের না জানলে হবেই না, ঠিক আছে? তো টোপো শিট থেকে বেসিক মোটামুটি 20 থেকে 25টা কোশ্চেন করলেই কিন্তু ওই কোশ্চেনগুলোকে রিপিট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ভিডিওটা শুধুমাত্র এসএলএসটি জিওগ্রাফি ইন্টারভিউ না, যারা কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ দেবে এই ভিডিওটা কিন্তু তাদেরকেও হেল্প করবে, ঠিক আছে? তাহলে এই ভিডিওতে কি নিয়ে আলোচনা করব? এখানে আমরা যেটা আলোচনা করব, প্রধান বিষয় থাকছে স্পট হাইট এবং তার সাথে সাথে বেঞ্চমার্ক কি জিনিস এবং তার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি সেটা আমরা আলোচনা করব। আর কি থাকছে, কন্ট্রোল লাইন এবং ফর্ম লাইন, ভীষণ ইম্পর্টেন্ট। ইন্টারভিউতে কিন্তু ধরে যে হোয়াট ইজ ফর্ম লাইন বা ফর্ম লাইন কাকে বলে, টোপো শিটে কোথায় ফর্ম লাইন থাকে, ফর্ম লাইনের সাথে কন্ট্রোল লাইনের মধ্যে কি বেসিক ডিফারেন্স আছে। ওকে, এর ছাড়াও এর মধ্যে আমরা ট্রাইগোনোমেট্রিক স্টেশন বা ত্রিকোণমিতিক স্টেশন নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে কন্ট্যুর ইন্টারভাল নিয়ে আলোচনা করব, ঠিক আছে? অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে মন দিয়ে দেখবে। দেখো, আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে চরম উচ্চতা কাকে বলে বা অ্যাবসলিউট হাইটটা কি। মনে রাখবে, সমুদ্রপৃষ্ঠ থেকে কোন একটা স্থানের যেটা উচ্চতা সেটাকে আমরা বলবো চরম উচ্চতা বা অ্যাবসলিউট হাইট। ওকে, তাহলে কি হলো না, যে কোনো স্থানের উচ্চতা কোন জায়গা থেকে হবে, সমুদ্রপৃষ্ঠ থেকে হবে, সেটাকে আমরা বলবো কি চরম উচ্চতা বা সর্বাধিক উচ্চতা, ঠিক আছে? ধরে নাও যে কলকাতার উচ্চতা হচ্ছে 6 মিটার, কোথা থেকে না সমুদ্রপৃষ্ঠ থেকে, তাহলে কলকাতার চরম উচ্চতা কত, 6 মিটার, ঠিক আছে? দার্জিলিং এর চরম উচ্চতা কত, 2127 মিটার। ওকে, তাহলে এইভাবে কিন্তু চরম উচ্চতাটাকে বলা হয়ে থাকে। তো এই চরম উচ্চতাটাকে প্রকাশ করার জন্য টোপো শিটে মোট 3 ধরনের শব্দ ব্যবহার করা হয়। ওকে, একটা হচ্ছে স্পট হাইট বা স্থানীয় উচ্চতা, স্পট হাইট বলছে এটাকে। একটা হচ্ছে বেঞ্চমার্ক, আর একটা হচ্ছে ত্রিকোণমিতিক স্টেশন বা ট্রাইগোনোমেট্রিক স্টেশন। ওকে, তাহলে এই চরম উচ্চতাকে টোপো শিটে আমরা প্রকাশ করি মেনলি কয় ভাবে না 3 ভাবে। সেটা কি কি? একটা হচ্ছে স্পট হাইট, একটা হচ্ছে বেঞ্চমার্ক, আর একটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক স্টেশন, ঠিক আছে? এই 3টা জিনিস সম্পর্কে প্রথমে আমি আলোচনা করে দিচ্ছি। প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্পট হাইট। স্পট হাইটটা কি সেটা দেখে নাও। বলছে সমুদ্র পৃষ্ঠ থেকে ভূমিভাগের একটি নির্দিষ্ট স্থানের উচ্চতাকেই বলছে স্পট হাইট বা স্থানীয় উচ্চতা, ঠিক আছে? দেখবে স্পট হাইট আর বেঞ্চমার্কের মধ্যে পার্থক্য কিন্তু খুবই সূক্ষ্ম। তো এই ভিডিওটা দেখার পরে এই দুটোর মধ্যে পার্থক্য নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। এবং ইন্টারভিউতে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন ধরে থাকেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়েট বিটুইন স্পট হাইট অ্যান্ড বেঞ্চমার্ক, ঠিক আছে? আশা করি ভিডিওটি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। তো বলছে দেখো, স্পট হাইটটা কি বললো, সমুদ্র পৃষ্ঠ থেকে যে কোনো স্থানের যে উচ্চতা, সমুদ্রপৃষ্ঠ বা সি লেভেল থেকে, সেই উচ্চতাটাকে আমরা কি বলবো, স্পট হাইট বলবো। তো এই ক্ষেত্রে মনে রাখবে, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে স্পট হাইট গুলিকে ডট বা বিন্দু দিয়ে দেখানো হয়ে থাকে, ঠিক আছে? তাহলে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে এটাকে কি দেখানো হবে, ডট দিয়ে একটা মান দেওয়া থাকবে। ধরে নিচ্ছি যে একটা ডট দেওয়া আছে, ডট দিয়ে 280 মিটার লেখা আছে, ঠিক আছে? তাহলে টোপো শিটে ওই জায়গাটার যে পয়েন্টটা, সেই পয়েন্টটা সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উঁচুতে হবে না 280 মিটার হতে হবে। মিটারে হতে পারে, ফিটে হতে পারে, বা অন্যান্য এককেও কিন্তু থাকতে পারে। তবে সাধারণত মিটার এবং ফিট দিয়ে এই উচ্চতাটাকে দেখানো হয়ে থাকে, ঠিক আছে? মনে রাখবে, সাধারণত পাহাড় বা পর্বতের শিখর দেশের উচ্চ স্থান স্পট হাইট দিয়ে দেখানো হয়ে থাকে। স্পট হাইট সব জায়গাতে থাকবে না কিন্তু, ঠিক আছে? সমতল ভূমির স্পট হাইট হয় না। স্পট হাইট সাধারণত কোনো একটা স্থানের সর্বোচ্চ উচ্চতা, ঠিক আছে? হতে পারে সেটা পাহাড়ের উচ্চতা বা হতে পারে ছোট্ট একটা শৃঙ্গ, ঠিক আছে? সেইখানকার মানটাই আমরা মেপে, সমুদ্রপৃষ্ঠ থেকে মেপে সেটাকে আমরা টোপো শিটে দেখাবো। বাস্তবে কিন্তু সেটা পাওয়া যাবে না, ঠিক আছে? ধরো এ নামক একটা জায়গা আছে, ধরো আমাদের গাজলে ধরো একটা উঁচু পয়েন্ট আছে, ধরে নিচ্ছি গাজলে একটা উঁচু পয়েন্ট আছে এটা, ঠিক আছে? এই পয়েন্টটার মান কত আছে না বলো যে 280 মিটার, ঠিক আছে? এটা টোপো শিটে আমরা পাবো যে গাজল জায়গাটা, তার পাশে হয়তো কোনো একটা জায়গায় পয়েন্ট দিয়ে 280 মিটার আছে। কিন্তু বাস্তবে তুমি যদি ওই পয়েন্টটার ওইখানে টোপো শিটের ওইখান মানে বাস্তবে তুমি যদি ওইখানে পৌঁছাও, ওইখানে গিয়ে পৌঁছে তুমি দেখবে যে জায়গাটা এরকম উঁচু আছে, কিন্তু ওই উচ্চতাটা কত, 280 মিটার। কিন্তু ওই 280 মিটার উচ্চতায় গিয়ে সেখানে কোনো পিলার বা স্তম্ভ পাবে না যে যার গায়ে লেখা আছে 280 মিটার, ঠিক আছে? তাহলে স্পট হাইটটা মেনলি মানচিত্রে থাকবে, কোন জায়গা আছে সেই জায়গাটার অনুসারে মানচিত্রে সেটার উচ্চতা দেওয়া থাকবে। কিন্তু বাস্তবে গিয়ে সেই জায়গাটায় তুমি কোনো লেখা দেখতে পাবে না, কোনো পিলারের গায়ে বা কোনো স্তম্ভের গায়ে বা কোনো সিমেন্টের খুঁটিতে কিন্তু লেখা থাকবে না যে এই জায়গাটার উচ্চতা এতটা, ঠিক আছে? তাহলে স্পট হাইটটা মেনলি টোপো শিটে দেখানো থাকে, মানচিত্রে দেখানো থাকে, কিন্তু বাস্তবে সেই জায়গাটা আছে, কিন্তু সেই জায়গার সেই পয়েন্টটা তুমি খুঁজে পাবে না যে কোথাও লেখা আছে কি না।
বোঝা গেল ব্যাপারটা। আর বেঞ্চমার্ক কিন্তু ঠিক উল্টা, বেঞ্চমার্ক কি হয় বলতো, টোপো শিটেও থাকবে আর বাস্তবে গিয়ে তুমি সেই জায়গাটাতে খুঁজে পাবে সেখানে লেখা আছে বিএম এত। ঠিক আছে, এই দুটোর মধ্যে এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। আমি আরেকবার ডিটেলসে বলবো একটু পরেই। দেখো বেঞ্চমার্কটা কি বলছে, বেঞ্চমার্কটা বলছে ভূপৃষ্ঠের কোনো বিন্দুর সমুদ্রপৃষ্ঠ থেকে নির্ভুলভাবে মাপা জ্ঞাত উচ্চতা, অর্থাৎ নোন হাইট। ঠিক আছে, সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো একটা জায়গার উচ্চতা মাপবে, একটা পয়েন্টের বা একটা জায়গার, কিন্তু সেটা নির্ভুলভাবে মাপবে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে বেঞ্চমার্ক। ঠিক আছে, এটা সাধারণত বিএম, দেখা হলো বিএম 200 মিটার, বিএম 200 মিটার মানে ওই জায়গাটার বেঞ্চমার্ক বা সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উঁচুতে আছে সেটা হবে 200 মিটার। ওকে, আমি এরপরে দুটোর মধ্যে আলাদা করে ছক করে পার্থক্য দেখিয়েছি, সেখানে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। ওকে, বলছে জরিপ কাজের সুবিধার জন্য ভূপৃষ্ঠের কোনো স্থায়ী বস্তুর উপর, দেখো এখানে স্থায়ী বস্তু বলেছে, যেমন পাকা বাড়ির দেওয়াল হতে পারে, পাথর বা ইটের ভিত্তি হতে পারে, পিলার হতে পারে, ইত্যাদির উপর দাগ কেটে কিন্তু এই বেঞ্চমার্কটাকে লেখা হয়। ঠিক আছে, ধরে নিচ্ছি এরকম একটা পিলার আছে, এরকম একটা পিলার আছে, ঠিক আছে, এই পিলার এইভাবে দাগ কেটে এখানে লিখলো 200 মিটার, ঠিক আছে, তারপরে এখানে লিখলো 210 মিটার, এখানে লিখলো 220 মিটার। ঠিক আছে, তার মানে বিএম এইভাবে পিলারের দাগ কাটা থাকতে পারে, বা পাকা দেওয়ালে হতে পারে, বা ভিত্তিপ্রস্তর হতে পারে, সেখানে কিন্তু স্থায়ীভাবে স্তম্ভ থাকবে, সেখানে কিন্তু লেখা থাকবে বেঞ্চমার্ক। স্পট হাইটের ক্ষেত্রে কিন্তু তুমি ফিল্ডে গিয়ে স্পট হাইট কোথায় কি লেখা আছে সেটা কিন্তু খুঁজে পাওয়া যাবে না, কিন্তু বেঞ্চমার্কে পাওয়া যাবে। আর বেঞ্চমার্ক আর একটা কি জিনিস ধর বলতো, বেঞ্চমার্ক দেখা গেলো এটার উচ্চতা দেখা গেলো 230 মিটার, এই উচ্চতাটা দেখা গেলো 230 মিটার, আর এইখানে দেখা গেলো আর একটা উঁচু পয়েন্ট আছে, তো এই পয়েন্টের উচ্চতাটা মাপবে, তখন এটার ভিত্তিতে এটাকে রেফারেন্স পয়েন্ট ধরে এটার ভিত্তিতে কিন্তু এটার হাইটটাকে ক্যালকুলেশন করা হয়ে থাকে। ওকে, তাহলে এটা ভিত্তি স্তর বা ভিত্তি পয়েন্ট হিসাবে কিন্তু কাজ করছে ওর সাপেক্ষে কোনো একটা জায়গার উচ্চতা মাপার জন্য। ক্লিয়ার? এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে বিএম চিহ্ন দিয়ে উচ্চতা সহ হতে পারে ফুটে, হতে পারে মিটারে, এই বেঞ্চমার্কটা কিন্তু দেখানো হয়ে থাকে। ঠিক আছে, এই বেঞ্চমার্কের ব্যবহার স্পট হাইটের থেকে অনেকটাই বেশি, এর অ্যাপ্লিকেবলটা অনেকটা বেশি। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে চলো দুটোর মধ্যে দেখো, এরপর আছে দেখো ত্রিকোণমিতি স্টেশন। তারপর আমি বেঞ্চমার্ক আর স্পট হাইটের মধ্যে পার্থক্যগুলোকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো ত্রিকোণমিতিক স্টেশনটা কি জিনিস বলছে, দেখবে কোনো কোনো জায়গাতে টোপো সিটি দেখা যায়, জায়গায় জায়গাতে ত্রিভুজ চিহ্ন থাকে। ঠিক আছে, এরকম ত্রিভুজ চিহ্ন থাকে এবং ত্রিভুজ চিহ্নের পাশে কোনো একটা উচ্চতা বা কোনো একটা মান দেওয়া থাকবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কি সেটা আমাদের জানতে হবে। এটাকে বলছে ত্রিকোণমিতিক উচ্চতা বা ত্রিকোণমিতিক স্টেশন, ট্রাইগোনোমেট্রিক স্টেশন। বলছে টোপোগ্রাফিক মানচিত্রে অনেক সময় ত্রিভুজ চিহ্ন দিয়ে উচ্চতা লেখা থাকে। ঠিক আছে, ভূপৃষ্ঠে এই স্থানগুলিতে স্থায়ী সিমেন্টের স্তম্ভ এমনভাবে তৈরি করা হয় যাতে স্তম্ভগুলির উপর নির্মিত 3টি ধাতব গর্তে জরিপ করার যন্ত্র যেমন থিওডোলাইট খুব সহজেই বসানো যায়। ঠিক আছে, মানে বাস্তবে টোপোশিটে এরকম ত্রিভুজ চিহ্ন দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, বাস্তবে যদি সেখানে আমরা যাই সেখানে পিলার করা থাকে এরকম, ঠিক আছে, এবং স্তম্ভ করা থাকে। ঠিক আছে, এবং সেটা কি বলতো কংক্রিটের মতো অনেকটা, আর সেখানে যন্ত্র বসানোর জন্য গর্তও করা থাকে। থিওডোলাইট যন্ত্র নিয়ে সহজে সেখানে আমরা বসিয়ে দিতে পারবো, বসিয়ে দিয়ে দূরের কোনো টাওয়ারের উচ্চতা বা দূরের কোনো পাকা বাড়ির সর্বোচ্চ উচ্চতা আমরা কিন্তু ক্যালকুলেশন করে বের করতে পারবো, যেটা ফর্মুলা আছে সেই অনুসারে। ঠিক আছে, তো এই যে পয়েন্টগুলো যেটা ত্রিভুজের মতো স্তম্ভ করা থাকে সেগুলোকে আমরা কি বলবো, সেগুলো বলবো ত্রিকোণমিতিক স্টেশন। এই স্টেশনগুলোতে কি করা হয়, জরিপ কার্যে ব্যবহার করা হয়, অর্থাৎ ওই ত্রিকোণমিতিক স্টেশনের উপরে থিওডোলাইট বা অন্যান্য যন্ত্র বসিয়ে যে কোনো জায়গার বা যে কোনো দিকের উচ্চতা আমরা মাপতে পারবো। ঠিক আছে, তার মানে এটাও কিন্তু একটা কি বলতো ভিত্তি হিসাবে কাজ করে, অন্য পয়েন্টের বা রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করে অন্য কোনো জায়গার বা অন্য কোনো কিছুর উচ্চতাটাকে পরিমাপ করার জন্য। ঠিক আছে, বোঝা গেল? এরপর চলে আসো দুটোর মধ্যে ডিফারেন্স, কার কার মধ্যে না, এই স্পট হাইট আর বেঞ্চমার্কের মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, দেখো 3 থেকে 4টা ডিফারেন্স দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট, খুবই সহজ। প্রথমে দেখো স্পট হাইট। স্পট হাইট কিন্তু ম্যাপ বেসড, এটা তুমি ম্যাপেই পাবে, বাস্তবে গিয়ে কিন্তু ওর কোনো মানে ওই পয়েন্টটা যে চিহ্ন ওইখানে দেওয়া থাকবে লেখা থাকবে সেই জিনিসটা পাবে না, ম্যাপে এটা থাকবে স্পট হাইট। কিন্তু বেঞ্চমার্ক তুমি ম্যাপেও পাবে, আর বাস্তবে যদি সেই ম্যাপ ধরে সেই জায়গাতে যাও সেখান দিয়ে গিয়ে দেখবে যে কোনো পিলারে বা কোনো দেওয়ালে বা কোনো স্তম্ভের উপরে বিএম লেখা আছে, বিএম এত মিটার। ঠিক আছে, তাহলে প্রথম পার্থক্যটা বুঝতে পারলাম। দ্বিতীয় পার্থক্য বলেছে এটাকে ডট চিহ্ন দিয়ে দেখানো হয়, ডট 280 মিটার, এটা বলা হয় বিএম, দেখা হলো বিএম 280 মিটার।
ঠিক আছে, এইভাবে কিন্তু দেখানো হয়ে থাকে। ব্যবহার শুধুমাত্র উচ্চতা দেখানো হয়, এছাড়া কিন্তু আর কোনো ব্যবহার নাই। ঠিক আছে, আর সার্ভে আর পরিমাপের ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। দেখবে স্পট হাইটগুলো মেনলি উঁচু জায়গাগুলোকে দেখানো হয়। দেখা হলো একটা শৃঙ্গ আছে বা চূড়া আছে, এইখানকার উচ্চতা কত, দেখা হলো 880 মিটার। ঠিক আছে, এটা ডট দিয়ে দেখিলো 880 মিটার। ঠিক আছে, এটাই হচ্ছে স্পট হাইট। এই এই 880 মিটারের সাপেক্ষে অন্য কোনো কিছুর কিন্তু উচ্চতা কখনো মাপা হয় না। কেননা এখান তো আমরা উঠতেই পারবো না, জায়গাটা তো উঁচু, তাই কি না? আর জায়গাটা এত উঁচু শৃঙ্গ, সেখানে গিয়ে কিন্তু কোনো আমার ভিত্তি প্রস্তর স্থাপন বা পিলার গেড়ে বা তোমার স্তম্ভ তৈরি করে সেখানে কিন্তু লিখতেও আমরা পারবো না। কিন্তু এই জায়গাটা ম্যাপে কোন জায়গা আছে, সেই ম্যাপের মধ্যে লেখা থাকবে যে ডট 880 মিটার। ঠিক আছে, আচ্ছা। আর এটা সার্ভে বা পরিমাপের ভিত্তি হিসাবে কোন একটা জায়গায় দেখা হলো বিএম, এরকম দেখা হলো একটা দেওয়ালে বিএম করা আছে 200 মিটার, আর পাশে দেখা হলো আর একটা বিল্ডিং আছে। তাহলে এই বিল্ডিং এর উচ্চতা যখন মাপবো, তখন এটাকে আমরা কি রেফারেন্স পয়েন্ট হিসেবে ব্যবহার করব, এর সাপেক্ষে এর উচ্চতাটা মাপবো। ঠিক আছে, এইটুকু উচ্চতা কতটা আছে, তার সাথে এই বেঞ্চমার্কটা যোগ করে দিলেই এটার হাইটটা আমরা পেয়ে যাব। মিল সি লেভেল থেকে বা সমুদ্র পৃষ্ঠ থেকে এর হাইটটা কিন্তু আমরা পেয়ে যাব। ওকে, আচ্ছা। নির্ভুলতা, স্পট হাইট কিন্তু কম নির্ভরযোগ্য, এখানে অ্যাকুরেটলি ভাবে কিন্তু মাপা হয় না পয়েন্টটাকে। ঠিক আছে, আর এটা কিন্তু একদম অত্যন্ত নির্ভুলভাবে মাপা হয় বেঞ্চমার্কটা। বেঞ্চমার্কের ব্যবহারটা অনেকটাই বেশি, এর গুরুত্ব বেশি। আর স্পট হাইট মেনলি কোথায় থাকে, মানচিত্রে, আর বেঞ্চমার্কটা কোথায় থাকে, মানচিত্রেও থাকবে, আর বাস্তবে গিয়েও সেটাকে আমরা খুঁজে পেয়ে যাব, সেই পয়েন্টটা লেখা আছে সেখানে বেঞ্চমার্ক। ওকে, তাহলে এই গেল দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স, স্পট হাইট এবং বেঞ্চমার্ক। কলেজ সার্ভিস কমিশন বা এসএলএসটি ইন্টারভিউ যাই হোক না কেন, এইগুলো থেকে কিন্তু কোশ্চেন সাধারণত ধরে থাকে, তো তোমরা অবশ্যই ভালো করে এটাকে দেখে নেবে। এরপর চলো কন্ট্রোল লাইন। এরপরে দুটো জিনিস জানবো আমরা, কন্ট্রোল লাইন এবং ফর্ম লাইন, এই দুটো কি জিনিস। কন্ট্রোল লাইন তো আমরা সবাই জানি যে সমান উচ্চতা বিশিষ্ট স্থানগুলোকে মানচিত্রে যোগ করলে যে রেখা পাবো সেই রেখাটাকে বলা হয় কন্ট্রোল লাইন বা তোমার হচ্ছে সমোন্নতি রেখা। দেখা গেলো একটা মানচিত্র আছে, মানচিত্রের মধ্যে সমান উচ্চতা বিশিষ্ট স্থানগুলোকে যোগ করলাম, এই একটা রেখা পেলাম, এটার মান হচ্ছে 200 মিটার। ঠিক আছে, তারপরে পাশে দিয়ে আর একটা দিলাম, সেটার মান আছে দেখা গেলো 180 মিটার। ভেতরে আরেকটা টানলাম, সেটা দেখা গেলো 220 মিটার। ঠিক আছে, তাহলে এই যে সমান উচ্চতা, মানে এই রেখাটা যেখান দিয়ে গেছে সেখানকার উচ্চতা কত 180 মিটার। ঠিক আছে, তাহলে সমান উচ্চতা বিশিষ্ট স্থানগুলোকে মানচিত্রে যোগ করলে যে রেখা পাবো সেটাকে কি বলবো, সেটাই কিন্তু বলবো আমরা হচ্ছে এই কন্ট্রোল লাইন। ওকে, এর কিছু বৈশিষ্ট্য আছে। বলছে প্রতিটি কন্ট্রোল লাইনের উচ্চতা নির্দিষ্ট থাকে, এক্সাক্ট থাকে। তার মানে এই রেখাটার মান এখানে 180 ডিগ্রি, এখানেও 180 ডিগ্রি, সব জায়গাতেই কি হবে 180 ডিগ্রি হবে। এটার মান এখানে যা এখানে যা এখানে যা সব জায়গাতেই কত হবে 220 মিটার হবে, এক্সাক্ট থাকে, চেঞ্জ হয় না। সাধারণত সলিড লাইন দিয়ে আঁকা হয়। সলিড লাইন মানে এরকম একদম সলিড লাইন থাকবে, মানে এরকম ভাঙা ভাঙা বা ব্রোকেন লাইন হবে না। কন্ট্রোল লাইন কিন্তু সলিড লাইনে আঁকা থাকে। আচ্ছা, দুটো কন্ট্রোল লাইন কখনো একে অপরকে ছেদ করে না। ধরো এটা একটা কন্ট্রোল লাইন গেল আর এটা একটা কন্ট্রোল লাইন, এরকম কিন্তু কখনো ছেদ করবে না। এরা কিন্তু কি হবে বলতো, পরস্পরের সমান্তরালে থাকবে। দেখো এখানে একটা কন্ট্রোল লাইন গেল, এখানে আর একটা কন্ট্রোল লাইন গেল, এখানে আর একটা কন্ট্রোল লাইন গেল, এরা কিন্তু কখনো পরস্পরকে ছেদ করবে না। আচ্ছা, রেখাগুলি যত কাছাকাছি ঢাল তত খাড়া হবে। ঠিক আছে, দেখো এখানে একটা রেখা আছে আর অনেক দূরে একটা রেখা আছে, তাহলে এই দুটোর মধ্যে যা ঢাল হবে, ঠিক আছে, আর একটা দেখা গেলো এখানে আছে আর তার পাশাপাশি আছে, তাহলে এই দুটোর মধ্যে ঢালটা কি হবে, বেশি হবে। মানে দুটো কন্ট্রোল লাইন যত কাছাকাছি থাকবে তাদের মধ্যে স্টিফনেসটা কি হবে না, বেশি হবে। এটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। রেখাগুলো যত দূরে দূরে হবে ঢাল তত কি হবে, মৃদু হবে। ওই জন্য দেখবে কন্ট্রোল লাইন আমরা যখন টোপোশিটে খুঁজে বেড়াই, যেখান দিয়ে নদী আছে, নদীর পাশ দিয়ে কিন্তু অনেক দূরে দূরে কন্ট্রোল লাইন আছে। কেন বলতো, সেখানে ঢালটা কিন্তু অনেকটা কম থাকে এই জন্য। ওকে, আর পার্বত্য অঞ্চলে বিশেষ করে পাহাড়ের চূড়া অঞ্চলে সেখানে কিন্তু দেখবে ঘন 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 কন্ট্রোল লাইন থাকে। ওকে, তার মানে সেখানে ঢালটা কি বলতো, ঢালটা কিন্তু বেশি থাকে এই জন্য। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর চলো কন্ট্যুর ইন্টারভাল। কন্ট্যুর ইন্টারভালটা কি জিনিস, বলছে পরপর দুটি কন্ট্রোল লাইনের মধ্যে উচ্চতার যে পার্থক্য সেটাকে বলবো আমরা কন্ট্যুর ইন্টারভাল। দেখো এই একটা কন্ট্রোল লাইন, এটা হচ্ছে 180 মিটার, আর ভেতরে একটা কন্ট্রোল লাইন 200 মিটার। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কত আছে, 20 মিটার। এই 20 মিটারটাকে আমরা কি বলবো, কন্ট্যুর ইন্টারভাল বলবো। ওকে, সাধারণত আমরা যে টোপোশিটটা ব্যবহার করি, যার হচ্ছে আরএফ স্কেল 1:50,000, তার কন্ট্যুর ইন্টারভাল কত থাকে, 20 মিটার। এই 20 মিটার আর 10 মিটার এটাই হচ্ছে মেন কন্ট্যুর ইন্টারভাল টোপোশিটে হয়ে থাকে। ঠিক আছে,
আচ্ছা, কন্ট্রোল লাইন আমরা কোথায় ব্যবহার করি? ভূমির উচ্চতা আর ঢাল বোঝানোর জন্য কিন্তু কন্ট্রোল লাইন আমাদের দরকার হয়। আর কি পাহাড়, উপত্যকা, মালভূমি ইত্যাদিকে চিহ্নিত করতে কিন্তু কন্ট্রোল লাইন প্রয়োজন হয়। রাস্তা, রেল লাইন, বাঁধ নির্মাণ পরিকল্পনাতে কিন্তু কন্ট্রোল লাইন ব্যবহার করা হয়ে থাকে। সামরিক আর সার্ভের কাজেও কিন্তু কন্ট্রোল লাইনটাকে ব্যবহার করা হয়ে থাকে। কন্ট্রোল লাইন তো আমরা সবাই কম বেশি জানি, কিন্তু কোশ্চেন তোমাকে ধরবে কন্ট্রোল লাইনের সাথে ফর্ম লাইনের ডিফারেন্স কি আছে, বা হোয়াট ইজ ফর্ম লাইন। ওকে, কন্ট্রোল লাইন বুঝে গেলাম, এখন আমরা ফর্ম লাইনটা সহজেই বুঝে যাব। ঠিক আছে, ফর্ম লাইনটা কি বলছে দেখো, ফর্ম লাইনটা বলছে যে ফর্ম লাইন হলো এমন একটি রেখা যা মানচিত্রে ভূমির উচ্চতা ও আকার আনুমানিকভাবে দেখাতে ব্যবহৃত হয়, কিন্তু এর সঠিক উচ্চতা নির্দিষ্ট থাকে না। আশা করি এটা এইভাবে বোঝা গেল না, তাহলে বুঝিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে ধরো এটা একটা ধরো কন্ট্রোল লাইন, বা এটাকে বলছে সমোন্নতি রেখা। ঠিক আছে, এরপর ধরো এখানে আর একটা আছে ধরো সমোন্নতি রেখা, এটার মান দেখা গেল 180 মিটার, এটার মান দেখা গেল 200 মিটার। ঠিক আছে, আর এর মাঝে দুটো কন্ট্রোল লাইনের মাঝে দেখা গেলো এরকম ডট 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 লাইনে বা ব্রোকেন লাইনে এরকম করে একটা টানা আছে। এর কিন্তু কোনো মান লেখা নাই, মান কিন্তু লেখা থাকবে না। তখন এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো ফর্ম লাইন। ঠিক আছে, তাহলে দুটো কন্ট্রোল লাইনের মাঝে যখন আমরা ব্রোকেন লাইনে কোনো আরেকটা কন্ট্রোল লাইন দেখাবো, এটা একটা কন্ট্রোল লাইন কিন্তু কিন্তু এটাকে ব্রোকেন লাইনে দেখানো হবে, এবং এই জায়গাটাতে জরিপ কাজ করা হয় নাই। ঠিক আছে, এই দুটোর মাঝের গড় উচ্চতাটাকে ধরে নিয়ে এখানে একটা ব্রোকেন ডট ডট লাইনে টানা হয়, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো ফর্ম লাইন বলবো। ঠিক আছে, তাহলে দুটো কন্ট্রোল লাইনের মাঝে ব্রোকেন লাইনে যে কন্ট্রোল লাইন টানা হয় সেটাকে বলবো আমরা ফর্ম লাইন। এই ফর্ম লাইন কিন্তু এই দুটো উচ্চতার যে গড় সেটাকে করা হয়, ধরো 200 মিটার আর 180 মিটার, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 190 মিটার হবে। এটার এক্সাক্ট মানটাকে কিন্তু কাল্পনিকভাবে বা আনুমানিক ধরা হয় কত না 190 মিটার, কিন্তু এটা টোপোশিটে লেখা থাকবে না যেটার মানে 190 মিটার। তো এই রেখাটাকে আমরা কি বলবো? এই রেখাটাকে বলবো আমরা ফর্ম লাইন। ওকে, অনেক সময় কি হয় বলতো, পার্বত্য অঞ্চলে খাড়া ঢাল থাকে, তো দুটো কন্ট্রোল লাইনের মাঝে ঢালটা এতটা বেশি, সেখানে তখন কিন্তু এই ব্রোকেন লাইনগুলো বা ফর্ম লাইনগুলো দেখানো হয়ে থাকে। বোঝা গেল? দেখো বলছে ফর্ম লাইন মানে এমন কন্ট্যুর এর মতো রেখা, কিন্তু এটি এক্সাক্ট মেজারমেন্ট ছাড়া অঙ্কন করা হয়, এটাকে পার্টিকুলার মেজারমেন্ট ছাড়াই কিন্তু এটাকে অঙ্কন করা হয়ে থাকে। বোঝা গেল? আচ্ছা, এরপর দেখো এই ফর্ম লাইনের কিছু বৈশিষ্ট্য আছে। এটি সাধারণত ড্যাশড বা ভাঙা রেখা দ্বারা দেখানো হয়। তাহলে যদি এক্সামিনার বা তোমাকে হচ্ছে ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করেন হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্সিয়েট বিটুইন ফর্ম লাইন অ্যান্ড কন্ট্রোল লাইন, তাহলে ফর্ম লাইনটা কি হবে? ব্রোকেন লাইন, আর তোমার হচ্ছে সলিড লাইন কোনটা হবে? কন্ট্রোল লাইন। ওকে, নির্দিষ্ট কোনো উচ্চতা লেখা থাকে না, তাহলে ফর্ম লাইন কিন্তু ডাজ নট ইন্ডিকেট এনি হাইট। ঠিক আছে, কিন্তু তোমার হচ্ছে কন্ট্রোল লাইন কিন্তু পার্টিকুলার বা এক্সাক্ট হাইট কিন্তু সেখানে শোয়িং করা হয়। ওকে, আচ্ছা, যেখানে সঠিক সার্ভে ডেটা নেই সেখানে কিন্তু এটি ব্যবহার করা হয়ে থাকে। আর ভূমির আকৃতি বোঝাতে কিন্তু সাহায্য করে, কিন্তু এটা নির্ভুলভাবে নয়। ওকে, এখন তাহলে দেখে নেব আমরা দেখে নেব কন্ট্রোল লাইন আর ফর্ম লাইনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি আছে। তাহলে দেখো কি বলছে, প্রথমে এখানে থাকবে উচ্চতা, তাহলে এই কন্ট্রোল লাইনের নির্দিষ্ট উচ্চতা থাকবে, আর এটা হচ্ছে আনুমানিক উচ্চতাটাকে বুঝে নিতে হবে। দেখো একটা 180, একটা 200, তাহলে মাঝের উচ্চতা কত হবে? যোগ করে 2 দিয়ে ভাগ করলে 190 মিটার হবে। তো এটাকে বলছে এক্সাক্ট হবে না, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট হবে বা আনুমানিক হবে। ডাটা বলছে সার্ভে দ্বারা নির্ভুলভাবে কন্ট্রোল লাইনটাকে বের করা হয়, আর এটা অনুমানের ভিত্তিতে কিন্তু বের করা হয়ে থাকে। এটা কি সলিড লাইন হবে? মানে এরকম সলিড লাইন হবে। এটা ড্যাশড বা ভাঙা লাইন, মানে এরকম ডট 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 লাইন কিন্তু থাকবে। ওকে, মানচিত্রে সঠিকভাবে ব্যবহার করা হয়, আর কম তথ্যের এলাকাতে এটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এখানে একটা দেখো বলছি উদাহরণ, যেটা হচ্ছে ফর্ম লাইন। বলছে কোনো পাহাড়ি এলাকায় সঠিক জরিপ করা হয়নি, তখন মানচিত্রে শুধু ভূমির আকার বোঝাতে এই ফর্ম লাইনটা ব্যবহার করা হয়ে থাকে। ফর্ম লাইন ইজ ইকুয়াল টু কি? আনুমানিক কন্ট্রোল লাইন, নো এক্সাক্ট হাইট। ওকে, তাহলে এই গেল তোমাদের টোপো শিট থেকে বেশ কয়েকটা শব্দ এবং তার সঠিক হচ্ছে আলোচনা। ঠিক আছে, তোমরা যারা এসএলএসটি জিওগ্রাফি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদেরকে হেল্প তো করবেই। যারা কলেজ সার্ভিস কমিশনের জন্যও ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে এই ভিডিওটা হেল্প করবে। ওকে, আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতে এসএলএসটি জিওগ্রাফির জন্য কয়েকবার, বেশ 2বার বা 3বার আমরা মক ইন্টারভিউ নিয়েছি। এরপরে তোমাদের হচ্ছে মে মাসের প্রথম দিকে ভোটের রেজাল্টের পরে আমরা আরেকবার এবং ফাইনাল মক ইন্টারভিউ নিব। তোমরা যারা আসতে পারোনি, অনেকেই বলেছিল যে আরেকবার মক ইন্টারভিউ নিতে, তো তাদের উদ্দেশ্যে কিন্তু আরেকটা ডেট আমরা ফিক্সড করছি। তোমরা কেউ যদি ইন্টারেস্ট থাকো, নিচে দেওয়া নাম্বারে অবশ্যই SMS করে আমার সাথে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে।